হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি এক নতুন গল্প নিয়ে। এটা হচ্ছে চার ভালো বন্ধু গল্প। মাঘ মাসের বৃষ্টির ভেজা পড়ন্ত বিকেলে চার বন্ধু অপু, অনিকেত, সৌভিক আর দেবজ্যোতি মাঠের এক কোণে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎই দেবা বলল, তোরা ভূতে বিশ্বাস করিস? দলে সবচেয়ে ভীতু ছেলে হলো অপু। সে ভয় জড়ানো গলায় বলল, হ্যাঁ ভাই, আমি বিশ্বাস করি। আমার মামার বাড়িতে দেখেছি। তখনই অনিকেত বলল, চুপ, তোর সেই যত আবোল তাবোল দাদুর বাড়ির ভূতের গল্প। অনি হলো সবচেয়ে বেয়াড়া ছেলে। এরপর জোর তর্ক শুরু হলো। দেবা আবার বলল, তোদের একটা অ্যাডভেঞ্চারের কথা বলবো ভাবছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে বিশ্বাস অবিশ্বাস নিয়ে একটা সভা বসবে। আজ আর বলা যাবে না, ধুর, বলবই না। এতক্ষণ চুপ করে থাকা সৌভিক এবার বলল, থাকবে কেন, এখনই বল। আবার অ্যাডভেঞ্চার করতে ভয় পাই নাকি? আগেও তো কতবার গিয়েছি। এই তো রিসেন্ট বোলপুরের ঘটনা। থাক, ওসব পুরনো কথা। এখন যেটা জানলাম সেটা শুনবি কিনা বল। অনিকেত উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ বল, কি অ্যাডভেঞ্চার? দেবা বলল, আমাদের পাড়ায় লাহা দাদুর কাছ থেকে শুনলাম ওই যে দিঘির পাড়ে ভাঙা বাড়িটা আছে না, হ্যাঁ, ওটাকে অনেকে পোড়া বাড়ি বলে, নাকি ভূতও দেখা যায়। বলল অপু, হ্যাঁ, সেটা তো রটনা জানতাম, কিন্তু আজ লাহা দাদুর কাছে পুরো ইতিহাসটাই জানলাম। সৌভিক বলল, বল শুনি, কী রকম ইতিহাস? এরপর দেবা বলতে শুরু করলো, আসলে ওই পোড়া বাড়িটা একটা জমিদার বাড়ি ছিল, সঙ্গে ছিল দিঘিটাও। জমিদার বাড়ি অংশ রক্ষণাবেক্ষণ না করলেও সরকার থেকে দিঘিটাকে বাঁধানো হয়েছে। তখন জমিদারি ব্যবস্থা ছিল বিহারের রাজার অধীনে, আর এখানে জমিদার ছিলেন সিংহরায়বাবু। শোনা যায় তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী শাসক। সামান্য ভুল হলেই প্রজাদের গলায় জল ভর্তি কলসি বেঁধে দিঘিতে ফেলে দেওয়া হতো। এই যন্ত্রণাদায়ক মৃত্যু দেখে রাজা স্বয়ং নৌকা করে দিঘিতে যেতেন। এখানে নাকি দিঘির জলে হাড়ের টুকরো দেখা যায়। জমিদারের বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে একবার গৌরবঙ্গের রাজার সঙ্গে প্রজারা চুক্তি করে আক্রমণ করে জমিদার বাড়িতে। সিংহরায় নিজেকে এক গোপন ও সুরক্ষিত ঘরে বন্দি করেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে বের করা যায়নি, কিন্তু পরের দিন হঠাৎ তার নিজ কক্ষে ঝুলন্ত দেহ পাওয়া যায়, আর পেটে রক্তমাখা ঝুড়ি। সবাই বুঝে যায় এটা আত্মহত্যা নয়, খুন। কিন্তু কে করলো সেই খুন তা আজও জানা যায়নি। এরপর সিংহরায়ের ছেলে মাখন রায় জমিদার হলো। তিনি অত্যাচারী ছিলেন না, বরং প্রজাদের মঙ্গল চেয়েছেন। তবু প্রতিদিন রাতের বেলা জমিদার ঘর থেকে চিৎকার শোনা যেত, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। তবু তিনি পরিবার নিয়ে সেখানে বাস করতেন। পরে জমিদারি ব্যবস্থা উঠলে তার ছেলে মোহন রায় সেই সব ঘটনা শুনে কলকাতা চলে যান। এতক্ষণ সবাই মনোযোগ দিয়ে শুনছিল, কেউ কিচ্ছু বলেনি। তখন অনিকেত বলল, মোহন বাড়িটা বিক্রি করে যায়নি? দেবা বলল, চেষ্টা হয়েছিল, কিন্তু কেউ কেনেনি।
যতবার প্রমোটার এসেছে ততবার অদ্ভুত কিছু ঘটেছে। কেউ বলে ভূতের কাজ, কেউ স্নাকলোনাদের অতিহার। অনিকেত বলল, চল তাহলে একবার ঘুরে আসা যাক প্রতাপপুরের জমিদার বাড়ি। পরদিন দুপুরের সবাই খাওয়ার পর রওনা দিল ওই অপূর্ব সুন্দর দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় জমিদার বাড়ি। তার প্রতিচ্ছবি পড়েছে দিঘির স্বচ্ছ জলে। সবাই মুগ্ধ হয়ে দেখছে। তারা এগোলো বাড়ির দিকে। একদিকে বাড়ির প্রাচীর প্রায় ধসে পড়ছে। হঠাৎ তখন অনিকেত এক লাফে গিয়ে ভাঙা অংশে কি যেন দেখল। অনেকক্ষণ মাটি ঘেঁটে হঠাৎ চিৎকার করে বলল, গোপন ঘর। সবাই ছুটতে গেল। দেখল ছোট একটা গর্ত দিয়ে নিচে সিঁড়ি দেখা যাচ্ছে। বাড়ির এই দিকটা ধসে যাওয়া সিঁড়িটা কেউ দেখতে পায়নি, মানে এর আবিষ্কারক হলো অনিকেত। সবাই মিলে ইট সরিয়ে নিচে নামলো। প্রায় 30 থেকে 35টা সিঁড়ি নামার পর দেখা গেল একটা ঘর। চারপাশ অন্ধকার, ভ্যাপসা গন্ধ। সৌভিক ফোনের ফ্ল্যাশ মারতেই দেখা গেল কালো দেওয়ালের ঘেরা ঘর। তাহলে লাহা দাদুর কথা মতো এটাই সেই গোপন জায়গা, সেখানে সিংহরায় লুকিয়েছিল। অবাক হয়ে বলল সৌভিক। দেবাও বলল, তাহলে খুনটা করলো কে? আর যদি মারতই তো তাহলে এখানে মারতে পারতো, ঘরে নিয়ে যাওয়া দরকার কি ছিল? এটাই ছিল বন্ধু গল্পটা। এর নেক্সট পার্ট আমি পরের ভিডিওতে আপলোড করব। দেখার জন্য স্টে টিউন থাকুন পাশে। গল্পটা এভাবেই শেষ করা যাবে না, অথবা চলে এখানে থেকে আরও রহস্য তৈরি করে নতুন অধ্যায় শুরু করা যায়। চাইলে আমি পরের পর্বটাও লিখে দিতে পারি। বলো কেমন লাগলো গল্পটা?